যে এই এলাকায় একজন লোক অপরিচিত গত কয়েকদিন ধরে অবস্থান নিয়েছে, যার চলাফেরা সন্দেহজনক, ইত্যাদি ইত্যাদি। আচরণবিধি ভঙ্গের কোন একটা ঘটনা ঘটছে, আপনি দেখছেন রাত 12টার সময় মাইক বাজছে, আপনি তো এলাকায় থাকেন, কোয়াইট ভার্সেটাইল এই কাজটা। সুতরাং আপনার কাজটা হচ্ছে অবস্থানে থেকে সার্ভেলেন্স হচ্ছে যে কোনো কিছু ঘটা থেকে প্রথমত বিরত রাখা, আর অবজারভেশনটা হচ্ছে কোনো কিছু ঘটেছে সেটা ক্যাপচার করে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তো 4 নম্বর কমিটির কথা বললাম, সার্ভেলেন্স এন্ড অবজারভেশন কমিটি। 5 নম্বর কমিটিটা, তাহলে আপনারা বুঝতে পারেন আমি যে 360 ডিগ্রি মেকানিজমের কথা বললাম, তাহলে আমাদের বিচারিক এবং প্রায়োগিক দিকটা দেখলাম আমরা 3টা কমিটির মাধ্যমে: জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন টিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা যদি আমরা বলি যে 180 ডিগ্রি কভার করেছে, তাহলে বাকি 90 ডিগ্রি কভার করলো কে? মানে যেখানে প্রায়োগিক দিকও আছে, সরকারও আছে, আবার স্থানীয় জনগণও আছে, সেটা হচ্ছে সার্ভেলেন্স অ্যান্ড অবজারভেশন টিম। তাহলে বাকি রইল আর 90 ডিগ্রি। অর্থাৎ এখন প্রার্থী বা তার দিক থেকে তো দেখারও একটা বিষয় আছে। তো প্রার্থীর দিক থেকে দেখার বিষয়টার জন্য আছে মনিটরিং টিম। এই মনিটরিং টিমটা ফর্ম করা হয়েছে গত 21শে জানুয়ারি, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে এবং প্রতীক বরাদ্দের পরে প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের সমন্বয়ে রিটার্নিং অফিসারের সাথে একটা টিম আপ করে একটা মনিটরিং টিম করা হয়েছে। অর্থাৎ এই মনিটরিং টিমটা মাঠে গিয়ে দেখতে পাবে যে তারা কেমন কাজ করছেন, তাদের সমর্থকরাও কোনো ব্যত্যয় করছেন কিনা। একটা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ এটা। এবং এই কমিটিটা কিরকম ইফেক্টিভ আপনাদেরকে একটা ঘটনা বলি। আপনাদেরই কোন একটা জেলার একজন পুলিশ সুপার মহোদয় আমাকে বলছিলেন, একটু মোবাইলগুলো কি সাইলেন্ট করা যাবে? জি, ডিস্ট্রাকশন হলে পরে কথাগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, আপনারা পিছনে থেকে সার্ভ করেন না। তো আপনাদের একজন পুলিশ সুপার আমাকে বলছিলেন গত 2 দিন আগের ঘটনা, গত পরশু দিনের ঘটনা। কোন একজন ব্যক্তি ওনার শ্বশ্রমণ্ডিত দাঁড়িয়ে আছে ভদ্রলোকের, তিনি দাড়ির মতো দেখতে কিছু একটা পাটের মতো হাতে নিয়ে ভিডিও করে বলছেন যে উনি একটা রাজনৈতিক দলের সমর্থক, এই জন্য তার প্রতিপক্ষ তার দাড়ি ধরে দাড়ি ছিঁড়ে দিয়েছে, এই যে দাড়ি। এবং পুলিশ সুপার মহোদয় এটা জানতে পারার পর পরে সাথে সাথে ওই মনিটরিং কমিটিতে যে সদস্য আছেন, উনি নিজেকে যে দলের সমর্থক হিসেবে দাবি করছেন, ওই দলের যিনি প্রতিনিধি আছেন মনিটরিং কমিটিতে, তাকে ফোন করে বলেছেন, দেখেন তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আপনাদের দলের বিরুদ্ধে। আবার ওইদিকে যে দলের বিরুদ্ধে বলা হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেছেন। ইন নো টাইম তারা সবকিছু চেক ব্যাক করে বলছে না, এই ধরনের কোনো কিছু ঘটেনি। আপনারা এত কথা বললে, এত ডিস্ট্রাকশন হলে পরে তো কথা বলা যাচ্ছে না। আপনারা পেছনে যান না, আপনারা পেছন থেকে সার্ভ করেন, যান নিয়ে যান। আর একটু পরে দিলেও তো চলতো। ঠিক আছে, তো সরি, কিছুটা ডিস্ট্রাকশন হয়েছে, আমরা আবার কথায় ফেরত আসি। তো চিন্তা করে দেখেন মনিটরিং টিমটা কত ইফেক্টিভ। যে বিষয়টা পিক করা হয়েছে এখানে, এটা কিন্তু ভীষণ সংবেদনশীল। এটা শুধু লোকালাইজ থাকতো না, কিন্তু এই অপতথ্যটা যদি বিস্তার লাভ করত, মানুষ তো আর দেখবে না। মানুষ তো বিশ্বাস করছে একজন দাঁড়িয়েওয়ালা লোক হাতে কয়েকটা নিয়ে ছেঁড়া দাড়ি নিয়ে কথা বলছে। সাধারণ মানুষের তো এত আপনার গবেষণা করার সময় নেই। আর আমরা প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে তো অপতথ্য সম্বন্ধে অতটা সচেতন নন। অনেকে এখনো পর্যন্ত এআই কি তাই বোঝেন না। তো যাই হোক, মনিটরিং টিমের টাইমলি ইন্টারভেনশনের কারণে এটা তাৎক্ষণিকভাবে সমাধান করা গেছে। সো মনিটরিং টিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট টিম যেটা আমি মনে করি সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল টিম, সবচেয়ে কার্য উপযোগী টিম, এবং আমি বলবো যে অনেকটা তাদের উপর নির্ভর করে
যে নির্বাচনটা কেমন হচ্ছে। কারণ আমরা নির্বাচনী পরিবেশ বলতে অনেক সময় আইন শৃঙ্খলা পরিবেশকে সমার্থকভাবে দেখে থাকি। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের কথা বলছি, সর্বশেষ টিম। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে আমরা বলি নির্বাচনী পরিবেশ ভালো, আইন শৃঙ্খলা পরিবেশে কোনো বিঘ্ন ঘটলে পারে আমরা বলি নির্বাচনী পরিবেশ ভালো নয়। এই জন্য এই সেলটা অতীব গুরুত্বপূর্ণ এবং কনসিকুয়েন্সিয়াল একটা টিম। আচ্ছা, আমরা এই সেলটার কথা কেন আলাদাভাবে বললাম? আপনাদের দুটো আলাদা মেকানিজম আছে। আইন শৃঙ্খলা কমিটি আছে জেলা উপজেলা পর্যায়ে এবং কোর কমিটি আছে। তাহলে আমরা আবার সেলের কথা বললাম কেন আলাদাভাবে? বললাম এই জন্য যে ওই কমিটিতে আলোচনার বিষয়গুলো আরো বেশি সার্বজনীন, আরো ব্রড, এবং ওখানকার উপস্থিতি নট অনলি এটা আপনার ইউনিফর্ম বাহিনীর সদস্য আছেন, এখানে অন্য সদস্যরাও আছেন। কিন্তু যখন আমরা আইন শৃঙ্খলা সেলের কথা বলছি শুধু নির্বাচন কেন্দ্রিক, তখন এখানে মূলত আছেন এই বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, আর আছেন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার, আর কেউ নেই। অর্থাৎ এটা ভেরি এক্সক্লুসিভ একটা প্ল্যানিং প্ল্যাটফর্ম, এক্সক্লুসিভ কোঅর্ডিনেটিং প্ল্যাটফর্ম এটা একটা। আমি যদি একটু ভেঙে বলি এই কমিটির কাজগুলো, এই সেলটার কাজগুলো, তাহলে বুঝবেন যে কত গুরুত্বপূর্ণ এটা। আমরা দুটো পরিপত্র জারি করেছি, নির্বাচন কমিশন থেকে একটা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা। সেই পরিপত্রে ব্রড ডেপ্লয়মেন্ট গাইডলাইন এবং কিছু সংখ্যার কথা বলে দেওয়া হয়েছে। ভোটের দিনে প্রত্যেকটা কেন্দ্রে বলা হয়েছে 2 জন করে পুলিশের সদস্য থাকবেন অস্ত্র সহ, 3 জন করে আনসারের সদস্য থাকবেন অস্ত্র সহ, আর 10 জন আনসার থাকবেন অস্ত্র ছাড়া। এই ব্রড গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন বাহিনীর কাজের বৃহৎ ক্ষেত্র বলে দেওয়া হয়েছে যে এই কাজ করবেন। আচ্ছা, তাহলে এটার বিশদটা কে করবে? বিশদ ডেপ্লয়মেন্ট প্ল্যান, সমন্বিতভাবে বিশদ ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করবে হচ্ছে এই কোঅর্ডিনেটিং সেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল। কারণ ওই পরিপত্রের মধ্যে আপনাকে বলা হয়েছে যে বিভিন্ন কেন্দ্রের সংবেদনশীলতা বিবেচনায় এখানে অতিরিক্ত ফোর্স ডিপ্লয় করা যাবে। আপনারা আপনাদের যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোকে ক্যাটাগরাইজ করেছেন, সাধারণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আবার লুজলি ইন্টারচেঞ্জেবলি আমরা এটাকে এভাবে বলে থাকি, সাধারণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। তো এই যে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, তাহলে তাদের কি হবে? তাদের ক্ষেত্রেও কি 15 জনের ডিপ্লয়মেন্ট প্রযোজ্য হবে? যদি না হয় তাহলে এটা সমন্বয় করবে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল। আমরা বলেছি যে প্রচুর পরিমাণে যৌথ বাহিনী অপারেশন পরিচালনা করতে নির্বাচনের আগ পর্যন্ত টার্গেট হবে মূলত 2টা। একটা হচ্ছে অবৈধ এবং হারানো অস্ত্র উদ্ধার, আর 2 হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী এবং ট্রাবল মেকারদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এই যে যৌথ বাহিনী অপারেশন গুলো পরিকল্পনা করা বা কোঅর্ডিনেট করা, এটা করবে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল। পাশাপাশি এই অপারেশন গুলো যদি সার্থকভাবে পরিচালিত হতে হয় তাহলে আপনাদের গোয়েন্দা তথ্যগুলো সমন্বয় করতে হবে। প্রত্যেকটা বাহিনীর কাছে কিছু কিছু গোয়েন্দা তথ্য আছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থার কাছে গোয়েন্দা তথ্য আছে। ডিডিএলজি কি আছেন এখানে? ডিডিএলজি স্যার উনি ভাইবা পরীক্ষার দায়িত্বে আছেন। আচ্ছা, ওকে। সেখানে স্যার আপনাদেরকে বলি, উনিও আছেন স্যার। ডিডিএলজি যে রিসোর্স আছে এটা কিন্তু একটা ট্রেমেন্ডাস ইন্টেলিজেন্স সোর্স, হিউজ একটা ইন্টেলিজেন্স সোর্স। আমাদের গ্রাম পুলিশ যারা আছে, চৌকিদার দফতরদার যারা আছেন, তারা প্রত্যেককে চেনেন এলাকা, তাদের ট্র্যাক রেকর্ড সম্বন্ধে জানেন, অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে জানেন। আমরা অনেক সময় এই তথ্য ভান্ডারটাকে ব্যবহার করি না। আর একটা তথ্যের ভান্ডার হচ্ছে আমাদের আনসার এবং ভিডিপির সদস্যরা। তার কারণ তারা মানুষের সাথেই থাকেন, গ্রামেই বসবাস করেন, সবাই সবাইকে চেনেন।
অতীতের সব রেকর্ড সম্বন্ধে বলতে পারবেন, কার্যকলাপ সম্বন্ধে বলতে পারবেন, কারা নির্বাচনে কেন্দ্র দখলের সাথে অতীতে সম্পৃক্ত ছিল, ব্যালট স্টাফিং এর সাথে জড়িত ছিল, সব জানেন তারা। আপনারা যদি এই দুইটা সোর্সের তথ্যকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলে নিয়ে এসে সমন্বয় করেন, অনেক ভালো ফলাফল পাবেন যৌথ বাহিনী অপারেশনে। তাহলে অবজেক্টিভ যৌথ বাহিনী অপারেশন পরিচালনা করতে পারবেন এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই মানুষগুলো এলাকার মানুষ, তারও পছন্দ অপছন্দ থাকতে পারে, পার্সোনাল বায়াস থাকতে পারে, ডাবল চেক করে নিতে হবে তথ্যগুলো। তো যেটা বলছিলাম, আইন শৃঙ্খলা রক্ষা সেলে এই গোয়েন্দা তথ্য বা ইয়েগুলো সমন্বয় করতে হবে। তবে গোয়েন্দা তথ্য যেমন আমরা বেসিক প্রিন্সিপালই হচ্ছে নিড টু নো বেসিসে এটা শেয়ার হবে। সবার সব তথ্য নিয়ে এসে ওখানে টেবিলে উত্থাপন করবে, ব্যাপারটা এরকম নয়। আপনারা সেগুলো সম্বন্ধে জানেন, কর্মপদ্ধতি কিভাবে করতে হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে এটাও পরিকল্পনা করতে হবে, ভোটের দিন, ভোটের আগে বা ভোটের পরে যে সংবেদনশীলতা আছে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। এক এক জেলায় এক এক আসনে এক এক রকম বাস্তবতা আছে। সেটা নিরাপত্তা ঝুঁকির কারণে হতে পারে, রাজনৈতিক রেসের কারণে হতে পারে, কম্পিটিশনের কারণে হতে পারে, ভৌগোলিক কারণে হতে পারে, রিমোটনেসের কারণে হতে পারে। এই পরিকল্পনাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে করতে হবে। আমরা প্রাইমারিলি চিন্তা করছি 3টা লেয়ার, বাট এই সেলটা এটাকে আরো ডিটেল ইন্টারপ্রেট করবে স্পেসিফিক টু এ পার্টিকুলার লোকেশন। আমরা বলেছি কেন্দ্রভিত্তিক একটা ডিপ্লয়মেন্ট, যেটা পরিপত্রের মধ্যে দেয়া আছে, আপনারা এটাকে হয়তো একটু রিইনফোর্স করবেন নিরাপত্তা সংবেদনশীলতা অনুযায়ী। 2 নম্বর হচ্ছে কিছু কেন্দ্রকে গ্রুপ করে সার্বক্ষণিক একটা টহল ব্যবস্থাপনা, সেটা হতে পারে সেনাবাহিনীর, হতে পারে বিজিবির, হতে পারে অন্য কোনো বাহিনীর, যাতে করে কিছুক্ষণ পর পর যেন ওই কেন্দ্রে একটা শো অফ ফোর্সের মতো যায়, কেউ যেন ওখানে কোনো কিছু পাকানোর যদি পরিকল্পনাও থাকে সে যেন সাহস না করে। আর 3টে হচ্ছে স্ট্রাইকিং ফোর্স, রিইনফোর্সমেন্ট রিজার্ভ ইত্যাদি। তো এই যে পরিকল্পনাগুলো, এই পুরাটা সমন্বয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে করতে হবে। এই জন্য এই সেলটার কার্যক্রমটা হতে হবে খুব ফ্রিকুয়েন্ট। আমরা কোনো কোনো জায়গায় দেখেছি এখনো মনে হয় যে একটু বোধহয় সেলুলার সিলিন্ড্রিক্যাল ভাবে কাজ করা হচ্ছে, সেটা হলে পারে কিন্তু দেখবেন কোনখানে গ্যাপ রয়ে গেছে, কোনখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হচ্ছে। নির্বাচনী পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্য যেমন পরিকল্পিত পরিকল্পনার প্রয়োজন আছে, আবার পাশাপাশি একটা উপস্থিতি টের পাওয়াতে হবে সবখানে। প্রেজেন্স মাস্ট বি ফেল্ট, তাহলে আপনারা উপকৃত হবেন। আমি এই 6টা কমিটি সম্বন্ধে বললাম। আই এম শিওর নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে এটার ইন্টারপ্লেটা কত ইম্পর্টেন্ট। এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেসি যদি একটা ইন্টারফেস থাকে, আপনার সার্ভেলেন্স এন্ড অবজারভেশন টিমের ইন্টারফেস থাকে, তাহলে আপনার সময় ক্ষেপণ কম হবে, ইফেক্টটা বেশি হবে, তাৎক্ষণিকভাবে দুষ্ট লোকদেরকে বিচারের আওতায় আনা যাবে ইত্যাদি ইত্যাদি। আমি আরো কয়েকটা প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদের পোস্টাল ভোট। আপনারা জানেন প্রথমবারের মতো এবার পোস্টাল ভোট আমরা আয়োজন করেছি। আপনাদের 6টি আসনে মোট কতজন পোস্টাল ব্যালটের জন্য ইয়ে করেছে, রেজিস্ট্রেশন করেছে? স্যার সর্বমোট 30,000 প্রায় স্যার। মানে বেশ বড় নাম্বার। 29,888। মানে অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5,000 করে ভোটার পোস্টাল ভোটে, অন অ্যান অ্যাভারেজ। কোন কনস্টিটিউয়েন্সি হয়তো বেশি হবে, কোনটাতে কম হবে। মানে এটা ন্যাশনাল অ্যাভারেজের মতোই। তো আমাদের 15 লক্ষ, যদি 15 লক্ষ প্লাস আমাদের রেজিস্ট্রেশন করেছেন, অন অ্যান অ্যাভারেজ 5,000 হচ্ছে পার কনস্টিটিউয়েন্সি। সো আপনারা ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি আছেন। পোস্টাল ব্যালটের ব্যাপারে কয়েকটা জিনিস আমি স্পষ্ট করি। আজকে থেকে কিন্তু আপনারা পোস্টাল ব্যালট রিসিভ করা শুরু করবেন, হয়তো বা 1-2 তারিখ থেকেই পোস্টাল ব্যালট ডেলিভার করা শুরু হবে। পোস্ট অফিস, আই মিন যেগুলো ভোট হয়ে ফেরত আসছে। পোস্টাল ব্যালটে কোনো ধরনের ব্যত্যয় আমরা রাখার সুযোগ রাখিনি। যারা ভোট দিচ্ছেন
তাদেরকে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দিতে হচ্ছে। তাদেরকে সেইভাবে নির্দেশনা দেওয়া আছে, রিটেন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অর্থাৎ একজনের ভোট আর একজন, কারণ এই ভোটটা তো হচ্ছে কেন্দ্রের বাইরে, আমরা তো দেখতে পাচ্ছি না যে কেউ এটাতে দুষ্টামি করছে কিনা। সো এই দুষ্টামির কোনো সুযোগই রাখা নাই। ব্যালট পাওয়ার পরে একজনকে কিউআর কোড স্ক্যান করে তারপরে ভোট দিতে হবে। আর কিউআর কোড স্ক্যান করতে হলে তাকে আবার লগ ইন করতে হবে, লাইভ ভেরিফিকেশন করতে হবে, তারপরে তাকে ভোট দিতে হবে। আপনাদের কাছে যে ব্যালট গুলো আসবে, এটা যদি কোনোটা কিউআর কোড স্ক্যানিং ছাড়া আসে, এটা শুরুতেই বাতিল, এটা গণনাতেই নেওয়া হবে না। কারণ ভোট 10টা নষ্ট হতে পারে, কিন্তু ভোটের ইন্টিগ্রিটি আমরা নষ্ট হতে দিব না, কোনোভাবেই না। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে বাক্সগুলো লক করেছেন এবং নিরাপদ স্থানে রেখেছেন। আমার ধারণা হয়তো বা ট্রেজারিতে রেখেছেন। ওকে, ভেরি গুড। এখন যে ভোটগুলো আসা শুরু হবে কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে, এগুলো আপনারা ফর্ম 12 জেনারেট করবেন, অর্থাৎ কারা কারা ভোট দিয়ে পাঠালেন তালিকা তৈরি করবেন, দৈনিক বেসিসে এটা প্রিজার্ভ করবেন। যেখানে এই ব্যালট গুলো থাকবে বা যেখানে এটার ব্যবস্থাপনাটা কন্টিনিউ করবে আগামী 12 তারিখ পর্যন্ত, সেখানে প্রেফারেবলি ডাবল ফোর্স প্রেজেন্সের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হতে পারে পুলিশ এবং আনসার, হতে পারে পুলিশ, বিজিবি ইত্যাদি, একাধিক বাহিনীর উপস্থিতিতে যেন এটা নিরাপদে থাকে। সিসিটিভি ক্যামেরা যেন লাগানো থাকে ওই এলাকায়, যাতে করে ওইখানে কারা কারা এন্ট্রি করছে সার্বক্ষণিক তদারকি দেখা যায়। গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় যেন সামান্যতম কোনো বিঘ্ন না ঘটে। গণনার দিন আমরা একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেক 300টা ব্যালটের জন্য একজন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া যাবে। একজন প্রিজাইডিং অফিসার থাকবে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য এবং কয়েকজন সহায়ক অফিসার নিয়োগ করা যাবে রিটার্নিং অফিসারের প্রয়োজন অনুযায়ী। তবে 300 জনে একজন, এটা আমরা একটা রেফারেন্স হিসেবে দিয়েছি। আপনারা চাইলে, রিটার্নিং অফিসারদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, তারা চাইলে সংখ্যাটা বাড়াতে পারবেন। পাশাপাশি আমরা এটাও বলেছি যে আপনারা চাইলে বিএনসিসি ক্যাডেটদেরকে ব্যবহার করতে পারবেন। আমরা বিএনসিসি ক্যাডেট রিটার্নিং অফিসারদের চাহিদা মতো এখানে দিব এই কেন্দ্রগুলোর সহায়তার জন্য। পাশাপাশি অন্য কেন্দ্রেও থাকবে কিছু। আমরা টোটাল সারা দেশে হয়তো বা 16,000 মতো বিএনসিসি ক্যাডেট ডিপ্লয় করবো। তার মধ্যে 9,000 মতো পুরুষ, 7,000 মতো নারী। সুতরাং আর এরা কলেজ বা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, আর্মি, নেভি, এয়ারফোর্সের ক্যাডেট। তাদের প্রতি আমরা সংবেদনশীল থাকবো। তারা আমাদেরই সন্তান, তারা খুব ভালো কাজ করবে, ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকবে। এটা একটা ভালো ফোর্স হিসেবে কাজ করবে। ওকে, তো ফেরত আসি ভোট কাউন্টিং এর ব্যাপারে। ভোট কাউন্টিং যেখানে হবে, প্রেফারেবলি এটা যেন একটা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সম্পন্ন এলাকা হলেই ভালো। এবং আমরা সকল রাজনৈতিক দল এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সহ আমাদের বিভিন্ন দূতাবাসে কর্মরত আমাদের মাননীয় রাষ্ট্রদূতগণ এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জুমে একটি ব্রিফিং করেছি আজ থেকে আনুমানিক 10-11 দিন আগে ইলেকশন কমিশনে। এবং সেখানে আমরা এই পোস্টাল ব্যালট কিভাবে ম্যানেজ হচ্ছে পুরাটা দেখিয়েছি তাদেরকে। ওখানে একটা জিনিস তাদেরকে বোঝানো হয়েছে, বলে দেওয়া হয়েছে যে পোস্টাল ব্যালট কাউন্টিং এর সময় অপেক্ষাকৃত বেশি লাগবে বিকজ অফ দ্য নেচার। কারণ বিশেষ করে বাইরে থেকে যে ব্যালটটা আসছে, আপনি খাম খুলছেন, প্রথম ধাপ। খাম খোলার পরে আপনি ঘোষণাপত্রে স্বাক্ষর আছে কিনা সেটা দেখছেন। ঘোষণাপত্রে স্বাক্ষর পাওয়া গেলে ব্যালট খোলা হচ্ছে, ব্যালটের খাম খোলা হচ্ছে। ব্যালটের খাম খোলার পরে সেটাকে স্টক করা হচ্ছে। তারপরে যখন আবার গণনা হচ্ছে, বিশেষ করে বাইরের ব্যালটটা, প্রত্যেকটা ব্যালটে 119টা সিম্বল আছে, 2 পিঠ মিলায় 119টা সিম্বলই চেক করতে হচ্ছে। কারণ কি, উনি যদি ভুল করে একাধিক সিম্বলে যদি টিক দিয়ে থাকেন তাহলে ব্যালটটা বাদ। এই জন্য আমি একটা সিম্বলে, ধরেন মাইক মার্কায় আমি পেয়ে গেলাম টিক, আমি ধরে নিতে পারবো না যে এটা মাইক মার্কার ভোট কনফার্ম হয়ে গেছে। নো, আমাকে দেখতে হবে ভুল করে উনি অন্য কোনো মার্কাতেও আবার দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে কনফার্ম হলো এটা মাইক মার্কার ভোট। বুঝা গেছে?
সো এই জন্য এই পোস্টাল ভোটের সময় লাগবে বেশি। বিশেষ করে প্রবাস থেকে যে ব্যালটগুলো আছে এটাতে 119টা সিম্বল আছে। দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট ব্যবহার করা হচ্ছে এটা সহজ, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রার্থী তালিকা অনুযায়ী আছে, শুধু ওই কটা সিম্বলই আছে, ওই কটা নামই আছে, সুতরাং এটা দ্রুত হয়ে যাবে। একটা পাতায় আমি দেখতে পাচ্ছি কাকে ভোট দিয়েছে। তো এই যে প্রবাসের ভোটগুলো গণনা করা প্লাস খাম খোলা ইত্যাদি যে প্রসিডিউরাল এটার জন্য সময়টা একটু বেশি লাগবে। যে কারণে খেয়াল রাখতে হবে সন্ধ্যাবেলায় অন্যান্য কেন্দ্রের ফলাফল যখন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে বা হচ্ছে, তখনও যদি পোস্টাল ব্যালটের কাউন্টিং চলতে থাকে, এদিকে ভিড় বাড়ার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী এখানে ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর ডেভেলপমেন্ট করতে হবে, যাতে এই ভিড়টা যেন আপনাদের কাজে ব্যাঘাত না ঘটায়। পোস্টাল ব্যালট কেন্দ্রে আপনাদের পরিপত্রের মধ্যে বলে দেওয়া আছে বিভিন্ন কিছু, আমি দু একটা বিষয় গুরুত্বপূর্ণ তুলে ধরছি। কেউ ওখানে কলম নিয়ে ঢুকতে পারবেন না আদার দেন প্রিজাইডিং অফিসার, কেউ না। প্রিজাইডিং অফিসার ছাড়া কারো হাতে কোনো কলম থাকবে না, শুধু সাংবাদিক এবং পর্যবেক্ষক আর পোলিং এজেন্ট যারা আছেন তাদের হাতে পেন্সিল থাকতে পারে ফলাফলটা লিখে নেওয়ার জন্য। কেউ কলম নিয়ে ওখানে ঢুকবেন না। কারণটা হচ্ছে একজন যদি দুষ্টামি করে দেখতে পাচ্ছে যে তার পছন্দের প্রার্থীতে এই ভোটটা পড়ে নাই, আর একটা সিম্বলে যদি টিক দিয়ে দেয় কলম দিয়ে, তাহলে এই ভোটটা নষ্ট। এই জন্যই আমরা ক্যামেরার কথা বলছি, এই জন্যই এই নিরাপত্তার কথা বলছি। আর সার্বক্ষণিকভাবে ওটা ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত টাইট সিকিউরিটি এবং টাইট সার্ভেলেন্স থাকতে হবে। ভোট গণনা শেষ, প্রত্যেকটা ব্যালটকে আবার সিল করে ফেলতে হবে খামের মধ্যে, যে খামের মধ্যে দেওয়া, যাতে করে এটা পরেও কেউ নষ্ট করতে না পারে। কোন দুষ্টু লোক কিন্তু এটাও করতে পারে যে ভোট শেষ, আমি 10টাতে মানে গণনা শেষ 10টাতে আমি ভুয়া টিক দিয়ে দিই, দিয়ে পরে একটা বিতর্ক সৃষ্টি করি, দিয়ে বলে আমি পুনঃগণনা চাই। বিতর্ক তো তৈরি করতে পারলাম, এই বিতর্কের সুযোগটা যেন না থাকে, এটা নিশ্চিত করতে হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে দু একটি কথা বলি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে আমরা বুঝি এই যে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে যে টাকা লেনদেন হয়। আমাদের প্রায় 10টি বা ততোধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে বাংলাদেশে। বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় 5,000 কোটি টাকার ট্রানজেকশন হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, 4,800 কোটি টাকা মতো ট্রানজেকশন হয়। নির্বাচনকে সামনে রেখে এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে। এই যে ভোট কেনা বেচা বা যারা ভোটকে নষ্ট করতে চায়, দূর থেকে টাকা পাঠিয়ে কোনো দুষ্ট লোককে, কোনো সন্ত্রাসীকে টাকা পেমেন্ট করে সে তাকে দিয়ে কোনো একটা নাশকতা করানো ইত্যাদি ইত্যাদি, এগুলো ঘটতে পারে। এটা যাতে ঘটতে না পারে এই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং করেছি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি নির্দেশনা দিয়ে দিবে মাঠ পর্যায়ে, এবং এখানে আমরা কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করতে যাচ্ছি। সেই রেস্ট্রিকশনের মধ্যে থাকবে একটা ক্যাপ থাকবে, লিমিট থাকবে ট্রানজেকশনে, তার বেশি ট্রানজেকশন করা যাবে না, এবং মার্চেন্ডাইজ ছাড়া অন্যান্য সিস্টেম হয়তো বন্ধ থাকবে, নর্মাল ট্রানজেকশনটা ছাড়া, ওই ক্যাপ ট্রানজেকশন ছাড়া। এখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। এখন থেকে আপনারা মাঠে যখন যাচ্ছেন, ডিউটিতে যাচ্ছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন, র্যান্ডম বেসিসে এই এজেন্টদের আপনারা চেক করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে এজেন্টরা আছেন তাদের এজেন্টের ট্রানজেকশন গুলো চেক করবেন। কি চেক করবেন? যে তারা নীতিমালা অনুসরণ করে ট্রানজেকশন করছে কিনা, তাদের কিন্তু লিখিত নীতিমালা আছে। 2, পজিটিভ আইডেন্টিফিকেশনের মাধ্যমে করছে কিনা, নাকি র্যান্ডম দিচ্ছে, এমন কোন ট্রানজেকশন হচ্ছে কিনা যেটা সাসপিশিয়াস, এগুলো সব দেখতে হবে। আর আপনারা নিজেরা আলোচনা করলে অন্যান্য পদ্ধতিও বের করে ফেলতে পারবেন। মেসেজ শুড বি ভেরি ক্লিয়ার যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কোনো ধরনের ভোটের ইন্টিগ্রিটি নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা আরেকটা বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই। এখন থেকে শুরু করে, শুরু থেকে শুরু করে
নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত কোথাও আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন কোন ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করবেন না, কোথাও না। বিশেষ করে যেটা হয়ে থাকে, আপনারা কি আমাকে কথা বলতে দিবেন না? খুব ডিস্ট্রাকশন হচ্ছে কিন্তু। জি, আমি তো অনুরোধ করেছি। তো কি বলছিলাম যেন? স্যার আপ্যায়ন নেই, ওকে। যেটা হয়ে থাকে যে ভোটের আগের দিন যে টিমটা যায়, আপনার প্রিজাইডিং অফিসারের সাথে সবাই মিলে যখন কেন্দ্রে যান, কেন্দ্রে গিয়ে আপনার অনেক সময় থাকে তাদের প্রশাসনিক ব্যবস্থা যথাযথ না থাকার কারণে স্থানীয় সহায়তা নিয়ে থাকেন। আবার অনেকে স্বপ্রণোদিত হয়ে তাদেরকে সহায়তা প্রদান করেন। ফলে কি হয়, পরের দিন ওই ব্যক্তি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হন বা তার যদি কোনো পক্ষ থাকে, তিনি তার দলবল সহ এসে যখন কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চান, তখন আমাদের নৈতিক স্ট্রেংথ থাকে না এই লোকটাকে ফাইট করার। এগুলো হতে দেওয়া যাবে না। দেশের সক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশন প্রত্যেকের জন্য বরাদ্দ দিয়েছেন। সবাই সমন্বিতভাবে এই ব্যবস্থাপনাটা নিশ্চিত করবেন যাতে কাউকে কারোর উপর নির্ভরশীল থাকতে না হয়। আনসারের সদস্যদের জন্য যে খোরাকি বাবদ যে ইয়েটা আছে সেটা আগে দিয়ে দেওয়া হবে, তাদের ডিউটির টাকাটা হয়তো পরে পাবেন, বাট খোরাকির টাকা আগে পেয়ে যাবেন, যাতে তাদেরকেও যেন কোনো কষ্ট করতে না হয়। সবাই পেয়ে যাবেন। কোনো অবস্থাতেই যেন আমরা কারো আতিথেয়তা বা আপ্যায়ন গ্রহণ না করি। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে আর একটা ডোমেইন, অপতথ্য, গুজব ইত্যাদি। এটা ঠেকানোর জন্য স্থানীয় পর্যায়ে আপনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আর ব্যবস্থা বলতে নাম্বার 1 ব্যবস্থা হচ্ছে সত্য কথাটা দ্রুততম সময় মিডিয়াকে জানিয়ে দেওয়া, যাতে করে মিথ্যাটা প্রসার লাভ করতে না পারে। আর পাশাপাশি আপনাদের চেইনে স্থানীয়ভাবে সে ডিটেক্ট হলে তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড অ্যাজ পার আরপিও অ্যান্ড কন্ডাক্ট রুল, সেটা তো নিচ্ছেনই। পাশাপাশি আপনাদের চ্যানেলে এটা জানিয়ে দিতে হবে, পুলিশি চ্যানেল, গোয়েন্দা সংস্থার চ্যানেল এবং নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল মনিটরিং সেলটা আছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন সেল আছে আমাদের